বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির 10ম পর্ব। সপরিবার তুষ্টু গয়লা মাঠে এসে বুক চাপড়াচ্ছে আর পরিত্রাহী চেঁচাচ্ছে। তুষ্টুর পরিবার জলে পড়ে কি আগুনে পড়ে এইভাবে লুটোপুটি খাচ্ছে এখান থেকে ওখান। এক রাশ লোক চারিদিকে ভিড় করে হা হুতোষ করছে। আর কে কবে কোথায় ঠিক এই রকম অথবা এই ধরনের ব্যাপার দেখেছে তারই আলোচনায় বাতাস মুখর করে তুলেছে। আশ্বিনের রোদে সর্দিগর্মি হবার কথা নয়, কিন্তু সময়টা বড্ড কড়া, একেবারে ভর দুপুরবেলা। আর ভিজে পান্তকটা পেটে ঢেলেই মাঠে জঙ্গলে ঘোরা। মায়েরা তো এঁটে উঠতে পারে না ছেলেগুলোকে। ছেলেটা তুষ্টু গয়লার নাতি রঘু, সমবয়সে দাবিতে নেরু কোম্পানির দলের একজন। আশ্বিনে আখের ক্ষেত রসে ভরো ভরো। ছেলেগুলোর তাই দ্বিপ্রাহরী খেলা আখ চুরি। উপকরণের মধ্যে এক টুকরো ধারালো লোহার পাত। তারপর ক্ষেত থেকে কেটে আনার পর তো দাঁতই আছে। দাঁত দিয়ে খোলা ছাড়িয়ে মাথা প্রমাণ লম্বা কাঠিগুলো চিবিয়ে চিবিয়ে রস গ্রহণ করেছে সকলেই। হঠাৎ রঘুর যে কি হলো, বুড়ো বটগাছটার তলায় যেখানে বসেছিল সবাই, সেখানেই ধুলো জঞ্জালের উপর শুয়ে পড়ল রঘু, যেন নেশাচ্ছন্নের মতো। ছেলেরা প্রথমটা খেয়াল করেনি। আগামীকাল আবার কখন অভিযান চালানো হবে সেই আলোচনাতেই তৎপর হয়ে উঠেছিল। চোখ পড়ল উঠে পড়বার সময়। কিরে রঘু, তুই যে দিব্যি ঘুম মারছিস? একজন হি হি হাসির সঙ্গে ঠেলা মেরে বলল, কিন্তু পরক্ষণেই হাসি মুখটা কেমন শুকিয়ে উঠল তার। রঘুটার দেহটা যেন শক্ত কাঠ মতো, রঘুর ঠোঁটের কোণে ফেনা। এই রঘুটার কি হয়েছে দেখ তো। কি আবার হলো? বেপরোয়া ছেলেগুলো রঘুর গায়ে হাত দিয়ে প্রথমটা হাসির ফোয়ারা ছোটালো। দেখেছিস চালাকি, কি রকম মটকা মেরে পড়ে আছে? এই রঘু, গায়ে কাঠ পিঁপড়ে ছেড়ে দেব, ওঠ বলছি। শুধু গায়ে কাঠ পিঁপড়ে নয়, কানে জল, পায়ে চিমটি ইত্যাদি করে ঘুম ভাঙাবার সমস্ত প্রক্রিয়া শেষ করার পর বেদম ভয় ঢুকলো ওদের। নিশ্চিত হলো এ ঘুম আর ভাঙবে না রঘুর, এ একেবারে মরণ ঘুম। নইলে অমন হলদে হলদে রংটা ওর এমন বেগুনি হয়ে উঠবে কেন? চল পালাই। পালাবো? নেরু রুখে দাঁড়ায়। পালাবো না তো নিজেরাও রঘুর সঙ্গে জমের দক্ষিণ ধরে যাব নাকি? কর্তারা কেউ দেখলে আস্ত রাখবে আমাদের? যা বলেছিস, তুষ্টু ঠাকুরদা ওর ওই দুধের বাঁক দিয়ে মাথা ফাটিয়ে দেবে। বাহ, আমাদের কি দোষ? আমরা কি মেরে ফেলেছি? তাকে মানবে, বলবে তোদের সঙ্গে খেলছিল, তোরাই কিছু করেছিস। চল চল, কে কমনে দেখে ফেলবে। নেরু ক্রুদ্ধ কণ্ঠে বলল, খুব ভালো কথা বলেছিস। বলি, রঘু আমাদের বন্ধু না? ওকে শ্যাল কুকুরে খাবে আর আমরা পালিয়ে প্রাণ বাঁচাবো? রঘু বন্ধু, এ কথা সকলের মনেই কাজ করছিল, কিন্তু ভয় কাজ করছিল তার চাইতে অনেক বেশি। কাজেই আর একজন বাস্তববাদী এবং ঈশ্বরবাদী বালক উদাস মুখে বলে, ভগবান ওর কপালে যা লিখেছে তাই হবে, আমাদের কি সাধ্যি যে খণ্ডাই। আর রঘুর মা যখন বলবে, তোমাদের সঙ্গে খেলতে গেছিল রঘু, সে তো বাড়ি ফিরল না, কোথায় সে গেল বাবা? তখন কি বলবি? বলবো আজ রঘু আমাদের সঙ্গে খেলতে যায়নি। মিছে কথা বলবি? তা কি করব, বিপাকে পড়লে স্বয়ং নারায়ণও মিছে কথা বলে। বলে, তোকে বলেছে? পাহারা দে তোরা ওকে, আমি গিয়ে দেখি মেজো কাকা আছেন নাকি। আর মেজো কাকা, জমে ওকে গ্রাস করেছে রে নেরু। তাতে মেজো কাকা ডরায় না, জটাদার বউ তো মরে গেছিল, বাঁচাননি? কত লোককেই তো বাঁচান। আমি যাব আর আসব, তবে কপালক্রমে যদি দেখা না পাই তাহলেই রঘুর আসার জলাঞ্জলি। অগত্যাই রঘুর বাস্তববাদী বন্ধুরা পলায়তী নীতি ত্যাগ করে রঘুর মৃতদেহ পাহারা দিতে সম্মত হল।
মায়া কি তাদেরই করছিল না? কিন্তু কি করবে? তারপর এই জ্বলন্ত আগুনের মতো সংবাদটাই আগুনের মতোই এখান থেকে ওখান, এ ঘর থেকে ও ঘর দাও দাও করে জ্বালিয়ে দিয়ে গ্রাম শুদ্ধ সবাইকে টেনে এনেছে এই বুড়ো বটতলায়। তারপর চলছে জল্পনা কল্পনা। সর্দি কর্মী শরৎকালে? তা হবে না কেন? শরতের রোদই তো বিষ তুল্য। গণেশ তেলির শালির ছেলেটা সেবার ঠিক এই রকম করে। আর জীবন শেখরার ভাইপোটা? নেপালের ভাগ্নিটাও তো। আরে বাবা, সে এ নয়, সে অন্য ঘটনা। আমার পিস শ্বশুরের দেশেও একবার কাদের নাকি বুড়ো বাপ ঘাট থেকে আসতে গিয়ে। সহসা সমুদ্র কল্লোল স্তব্ধ হয়ে গেল। কবরেজ মশাই আসছেন। বাড়ি ছিলেন না, কোথা থেকে যেন ফিরেই শুনে পালকি করেই বুড়ো বটতলায় এসে হাজির হয়েছেন। শায়িত বালকের দিকে তাকিয়েই চমকে উঠলেন রামকালী। চমকে বললেন, কখন হয়েছে এরকম? নেরুর দিকে তাকিয়েই বললেন। নেরু সভয়ে ঘটনাটা বিবৃত করল। রামকালী নিচু হয়ে ঝুঁকে ছেলেটার হাতটা তুলে ধরে নাড়ি পরীক্ষা করে নিঃশ্বাস ফেললেন। তারপর আস্তে মুখ তুলে বললেন, কাদের খেতে রাগ খেয়েছিলি? অন্য সব বালকরাই নাগালের বাইরে, নেরুই রাজসাক্ষী। তাই নিরুপায় স্বরে গুপ্ত কথা প্রকাশ করে, ইয়ে বসাকদের। কিছু কামড়েছে বলে চেঁচিয়ে ওঠেনি একবারও? না তো। নেরু অবাক হয়। সমগ্র জনসভা একটি মানুষের মুখের দিকে তাকিয়ে চিত্রার্পিত পুত্তলিকাবৎ দণ্ডায়মান। এমনকি তুষ্টুরা পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছে বোধ করি কোনো একটু ক্ষীণ আশায় বুক বেঁধে। সর্দি গর্মি নয়, সাপের বিষ, নিষ্ঠুর নিয়তির মতো উচ্চারণ করেন রামকালী। সাপের বিষ? একটা সমস্যার চিৎকার উঠল। কোথায় কেটেছে? কোথায় কেটেছে? কোথায়? কাটেনি কোথাও, সে তো ওর সঙ্গীরাই বলছে। খাওয়ার সঙ্গে দেহে বিষ প্রবেশ করেছে। একটু আগে যদি হাতে পেতাম চেষ্টা করে দেখতাম। এখন আর কিছু করবার নেই। কবরেজ মশাই! হাহাকার করে পায়ে আছড়ে পড়ল তুষ্টু। জগতের সবাইকে জীবন দিচ্ছেন কবরেজ ঠাকুর, আর আমার নাতিটাকেই কিছু করবার নেই বলে ত্যাগ দিচ্ছেন। রামকালী ডান হাতটা তুলে একবার আপন কপাল স্পর্শ করে বলেন, আমার ভাগ্য। আপনার পায়ে ধরি ঠাকুর মশাই, ওষুধ দেন একটু। এবার আছড়ে এসে পড়েছে বুড়ি, তুষ্টুর বউ। রামকালী কোনো উত্তর দেন না, লক্ষ্যহীন দৃষ্টিতে তাকিয়ে থাকেন জনতার দিকে। কিন্তু সাপের বিষ মানে কি? আহারের সঙ্গে সাপের বিষ আসবে কোথা থেকে? সহসা এ কি আকাশ থেকে পড়া বিপর্যয়ের কথা বললেন কবরেজ মশাই? তুষ্টুর মতো নির্বিরোধী নিরীহ মানুষটার এত বড় মহাশত্রু কি আছে যে তার বংশে বাতি দেবার সলতেটুকু উৎপাটিত করবে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করবে? গুঞ্জন উঠছে জনতা থেকে। কবরেজ মশাই, সাপের বিষের কথা বলছেন? এত বড় শত্রু কে আছে তুষ্টুর? কেন, ভগবান? তীক্ষ্ণ একটা ব্যঙ্গতিক্ত হাসির সঙ্গে কথাটা শেষ করেন রামকালী। ভগবানের বাড়া পরম শত্রু আর মানুষের কে আছে তুষ্টু? কিন্তু এত সংক্ষিপ্ত ভাষণ বোঝে কে? বিশদ না শুনতে পেলে ছাড়বেই বা কেন লোকে? শুধু সাপের বিষ ফতুয়া জারি করে নিষ্ঠুরের মতো নীরব হয়ে থাকলে প্রশ্ন বিষের দাহে যে ছটফট করবে লোক। বলতেই হবে রামকালীকে, সাপে কাটল না, তবু তার বিষ এলো কোথা থেকে? কিন্তু উত্তর দিয়ে যে রামকালী বাক শক্তিরহিত করে দিলেন সবাইকে, এ কি তাজ্জব কথা! আখের ক্ষেতে সাপের গর্ত ছিল, থাকেই এমন। ঠিক যে আখ গাছটার গোড়ায় সেই বিষের থলি, সেই আখটাই তুলে খেয়েছে হতভাগ্য ছেলেটা। এ কি বলছেন কবরেজ মশাই? যা সত্য তাই বলছি। নিয়তির উপর হাত নেই, আয়ু কেউ দিতে পারে না। তবু তক্ষুনি টের পেলে বিষ তোলার চেষ্টাটা অন্তত করতাম, কিন্তু তা হবার নয়। অদৃশ্য নিয়তি অমোঘ নিষ্ঠুর। অমোঘ নিয়তি? তবু উৎসাহী কোনো এক ব্যক্তি সাপের বিষ শোনা মাত্রই হরিপাড়ায় ছুটে গিয়ে ডেকে এনেছে বিন্দে ওঝাকে।
বিন্দে এসেও ধীরে ধীরে মাথা নাড়ে, অর্থাৎ সেই এক কথা, আর কিচ্ছু করবার নেই। কিন্তু মরাকে বাঁচাতে না পারুক, জ্যান্তটাকে তো মারতে পারে বিন্দে। সেই সর্বনাশের মূল স্বয়ং জমটাকে মন্ত্রের জোরে শেষ করে দিক সে। জনমত প্রবল হয়ে ওঠে। হয়তো এই তীব্র বাসনার মধ্যে অন্য একটা প্রচ্ছন্ন বাসনাও সুপ্ত হয়ে রয়েছে। সন্দেহ নেই রামকালী কবিরাজ দেবতা, তার বিচার নির্ভুল। কিন্তু এ হেন কৌতূহলোদ্দীপক কথাটার একটা ফয়সালা হওয়া তো দরকার। বিন্দেকে ঝুলোঝুলি করতে থাকে সবাই। রামকালী সামান্য একটু বিষণ্ণ হাসি হেসে বলেন, যাচাই করতে চাও? হায় হায়, আগে এ কি কথা! কি বলছেন ঠাকুরমশাই? যা বলছি তাতে ভুল নেই বাবা সকল। যা হোক, একটা কথা কেউ বললেই সেটা বিশ্বাস করে নিতে হবে তার কোনো হেতু নেই। কিন্তু হতভাগার দেহটার যথাযথ একটা ব্যবস্থা আগে না করে। বিন্দে মাথা নেড়ে বলে, আগে বিষহরীর পো যখন কাটেননি তখন ওতে আমার কিছু করার নেই। ও আপনার সহজ মৃত্যুর হিসেবে যা করবার করতে হবে। কিন্তু দেখছো তো, বিষে একেবারে নীল হয়ে গেছে। তাও বেশি দেখেছি আগে, একেবারে কালকে উঠে দংশনের চেহারা। তবু যা কানুন। বাবা সকল, তোমরা তবে আর বৃথা ভিড় না করে কাজে লাগো, শিথিল স্বরে বলেন রামকালী। রঘুর দিকে আর যেন তাকাতে পারছেন না তিনি। কিন্তু কে এখন কাজে লাগতে যাবে? এত বড় একটা উত্তেজনা তাদের অধীর করে তুলেছে। সকলে বিন্দেকে ঘিরে ধরে চেঁচাচ্ছে, করি চাল, তুই করি চাল। হারামজাদা বেটা সুরসুর করে এসে তোর ঝাঁপিতে ঢুকুক, তারপর তুই আছিস আর তোর বিষ পাথর আছে, আছড়ে মেরে ফেল। তোমরা এত ছেলে মানুষই করছো কেন? সাপটাকে ঠিক পাওয়াই যাবে তার নিশ্চয়তা কি? পাওয়া যাবে না মানে? আপনি যখন বলেছেন। বিষ তো ঠিক, কিন্তু আখের ক্ষেতটা আমার অনুমান মাত্র। তার আগে জলটল কিছুই যখন খায়নি বলেছ তাই। কিন্তু এখন বিন্দের কীর্তি নিয়ে পড়লে তোমরা তো। কিন্তু যে যতই ভয় ভক্তি করুক রামকালীকে, আজকের উত্তেজনা তাকে ছাপিয়ে উঠেছে। যদি আখের গাছের গোড়ায় সাপের বাসা থাকে, সেই খেয়ে জলজ্জান্ত একটা সাদস্যী গোয়ালার ছেলে এক দণ্ডে মরে যাবে? তা যদি হয়, সেটা চোখের সামনে যাচাই হোক। সাপের গর্ত আবিষ্কৃত না হওয়া পর্যন্ত কেউ নড়বে না। অতএব সমস্ত দৃশ্য যথাযথ রয়ে গেল। রঘুর ব্যবস্থায় কেউ গাও দিল না। বিন্দে ওঝা মহা কলরবে সাপ চেলে আনার মন্ত্র আওড়াতে শুরু করে দিল। রামকালী চুপ করে দাঁড়িয়েছিলেন। হয়তোবা শেষ অবধি দাঁড়িয়েই থাকতেন, হয়তোবা এক সময় চলেই যেতেন। কিন্তু সহসা সেজ খুড়ো এসে হাজির হয়ে চাপা গলায় ডাক দিলেন, রামকালী। খানিক আগে গ্রামে আরো অনেক কাজের লোকের মতো সেজকর্তাও একবার এখানে এসে ঘুরোঘুরি করে নানা মন্তব্য করে চলে গেছেন। আবার ফিরে এলেন কোন বার্তা নিয়ে? না, বার্তাটা বলতে রাজি নন সেজকর্তা। তবে জরুরি দরকার, বাড়ি যেতে হবে রামকালীকে। দ্বিতীয় প্রশ্ন আর করলেন না রামকালী। ধীরে ধীরে সরে এলেন বুড়ো বটতলা থেকে। অকর্মা একদল লোক তখন বিন্দেকে ঘিরে উন্মত্ত হট্টগোল করছে। ভাবলেন, মৃত্যুর কারণ না বললেই হতো। মৃত্যু মৃত্যুই। মৃত্যুর কারণ নির্ণয় করতে পারলেই কি তুষ্টু নাতিকে ফিরে পাবে, নাকি আততায়ীকে শেষ করে ফেললেই পাবে? তা পায় না। তবু মৃত্যুর পর মৃত্যুর কারণ নিয়ে মাথা ঘামায় লোকে। আর খুন হলে নিহত ব্যক্তির হত্যাকারীর ফাঁসি ঘটাবার জন্য মরণ বাচন পণ করে লড়ে। আকাশ আর পাতাল, পাহাড় আর সমুদ্র, কোন পরিবেশ থেকে কোন পরিবেশ। কিন্তু ঘটনা যাই হোক, রামকালীর অন্তপুরেও প্রায় শোকেরই দৃশ্য। দিনতারিণী চোখ মুছছেন কাশীশ্বরী। ভুবনেশ্বরী মূর্ছাতুরার মতো পড়ে আছে এক পাশে। মোক্ষদা দাপিয়ে বেড়াচ্ছেন এবং সেজ খুড়ি, কুঞ্জর বউ, আশ্রিতা, অনুগতা প্রভৃতি অন্যান্য নারীকুল নিম্নস্বরে রামকালীর জেদ, তেজ ও অদূরদর্শিতার নিন্দাবাদ করছেন।
শুধু সারদা সেখানে নেই, সে তদব্যস্তে কুটুমবাড়ির লোকের আহার আয়োজনে ব্যাপৃত আছে। তুষ্টু গয়লার নাতির ব্যাপার নিয়ে সারা গ্রাম আজ তোলপাড়। তবে বাইরের কোনো হুজুগে এ বাড়ির অন্তপুরিকাদের উকি দেবার অধিকার নেই, বাদে মোক্ষদা। মোক্ষদা একবার দেখে এসে স্নান করেছেন, আর যাবেন না। গিয়ে করবেনই বাকি। সত্যর শ্বশুরের প্রেরিত চিঠি কুঞ্জবিহারী পড়ে দিয়েছেন, আর তারপর থেকেই বাড়িতে এই শোকের ঝড় বইছে। জামাইয়ের মা বাপ যদি ছেলের আবার বিয়ে দেয় মেয়ের মৃত্যুর চাইতে, সেটা আর কম কি? পরের মেয়ে বউকে উদারতার উপদেশ দেওয়া যায়, তার মধ্যে সতীনের হিংসের পরিচয় পেলে নিন্দে করা যায়, কিন্তু ঘরের মেয়ের কথা আলাদা। সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ আর তুষ্টুর নাতির ওই শোচনীয় পরিণামে ক্লিষ্ট মন নিয়ে বাড়ি ঢুকেই ঘটনাটা শুনলেন রামকালী। তীক্ষ্ণ তীব্র দুই চোখের মণিতে জ্বলে উঠল দুডেলা আগুন। মনে হলো ফেটে পড়বেন এক্ষুনি, ধৈর্যচ্যুত হয়ে চিৎকার করে উঠবেন, কিন্তু তা তিনি করলেন না। শুধু ভয়াবহ ভারী গলায় প্রশ্ন করলেন, কে এসেছে চিঠি নিয়ে? এ সময় মোক্ষদা ভিন্ন আর কার সাধ্য আছে সামনে এগিয়ে যাবার? তিনিই গেলেন, বললেন, এনেছে ওদের ওখানকার এক আচার্যিদের ছেলে, গোপেন আচার্যি নাকি বলল। কোথায় সে? চণ্ডীমণ্ডপে? না, খেতে বসেছে। ঠিক আছে, খাওয়া হলে আমার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিও, চণ্ডীমণ্ডপে আছি আমি। মোক্ষদা প্রমাদ গুণে বলেন, তা তুমিও তো আজ সারাদিন নাওয়া খাওয়া করনি। যাক, বেলা পড়ে এসেছে, একেবারে সায়ান্নিক সেরে যা হয় হবে। লোকটা একটু রগচটা আছে, একটু বুঝে শুনে কথা কয়ো তার সঙ্গে। লোকটা একটু কি আছে? বলছিলাম রগচটা আছে। মোক্ষদাকে অবাক করে দিয়ে সহসা হেসে ওঠেন রামকালী। তাতে কি, আমি তো আর রগচটা নই। তা বলেছিলেন রামকালী ঠিকই, রগ মাথা সবই তিনি খুব ঠান্ডা রেখেছিলেন, বুঝিবা অতিমাত্রাতেই রেখেছিলেন। গোপেন আচার্যিকে ডেকে বেয়াই বাড়ির কুশল বার্তা নিয়ে হাস্যবদনে বলেছিলেন, শুনলাম নাকি বেয়াই মশাইয়ের ছেলের বিয়ে। বলো, শুনে খুব আনন্দিত হয়েছি। নেমন্তন্ন পেলে উচিত মতো লৌকিকতা পাঠিয়ে দেব। গেজেল গোপেন আচার্যি কটুকাটব্য দূরের কথা, কথা কইতেই ভুলে গেল, হাঁ করে চেয়ে রইল। খাওয়া দাওয়া হয়েছে তোমার? আজ্ঞে হ্যাঁ। আজ রাতে তো আর ফিরছ না? আজ্ঞে না। বেশ, সকালে জল টল খেয়ে যাত্রা করো। আজ্ঞে, মেয়ে তাহলে পাঠাবেন না? মেয়ে? কার মেয়ে? কোথায় পাঠাবার কথা বলছো হে? গোপেন এবার সাহসে ভর করে বলে ওঠে, আজ্ঞে, আগে আপনার মেয়ের কথা ছাড়া আপনাকে আর কার কথা বলতে আসবো? মেয়ে তাহলে পাঠাবেন না? আরে বাপু, কোথায় পাঠাবো তাই বলো। ভদ্রলোকের মেয়ে ভদ্রলোকের ঘরেই যেতে পারে, যেখানে সেখানে তো আর যেতে পারে না। গোপেনের শীর্ণ মুখটা বিকৃত হয়ে ওঠে। বেশ, তবে পত্রে তাই লিখে দিন। আবার পত্র লিখতে হবে? এই তুচ্ছ কথাটুকু তুমি বলতে পারবে না? আজ্ঞে না, আমি গেজেল নেশেল মানুষ, আমার কথায় বিশ্বাস করে না করে, এসেছি যখন পাকা দলিলই নিয়ে যাব। বলে মিনিট খানেক ভুরু কুচকে চুপ করে দাঁড়িয়ে থাকেন রামকালী। তারপর বলেন, আচ্ছা তাই হবে, পত্র লিখে রাখবো, কাল সকালে রওনা দেবার আগে নিও। সন্ধ্যা হয়ে গেছে, তবু ধীরে ধীরে বেরিয়ে পড়লেন রামকালী। না, সন্ধ্যান্নিকের পূর্বে হাত মুখ ধুতে ঘাটে গেলেন না, গেলেন বুড়ো বটগাছতলার দিকে। কি করলো ওরা দেখা যাক। এতক্ষণ পরে আবার রঘুর চেহারাটা চোখে ভেসে উঠল। উফ, নিয়তি কি অকরুণ। বাড়ি থেকে একটু এগিয়েই থমকে দাঁড়ালেন রামকালী। চলচলিয়ে চোট পায়ে আসছে কে অন্ধকারে? সত্যবতী না? তুই এখানে একলা যে? একলা নয় বাবা, নীরু এসেছিল, তা ও এখন ফিরল না। এসেছিলি কেন? কেন সে কথা আর শুধাচ্ছ কেন বাবা? রঘুটাকে একবার শেষ দেখা দেখতে।
এভাবে এসে ভালো করনি। সেজ ঠাকুমার সঙ্গে এলে পারতে। সেজ ঠাকুমা তো 8 বার ডুব দেওয়া হয়ে গেছে, আর আসতো? আচ্ছা, বাড়ি যাও। যাচ্ছি। বাবা, কি হলো? কিছু বলবে? বলছি। কি বলতে চাও বলো? বলছি, কোথা থেকে যেন একটা লোক এসেছে না পত্তর নিয়ে? রামকালী মেয়ের মুখে এই প্রসঙ্গ শুনে অবাক হন। তারপর ভাবেন, মেয়েটা তো চিরকেলে বেপরোয়া, শ্বশুরবাড়ি যাবার ভয়ে বাপের কাছে আর্জি করতে এসেছে। তাই সস্নেহে বলেন, হ্যাঁ, এসেছে তো, তোর শ্বশুর বাড়ি থেকে। তার কি? বলছিলাম কি, সত্যবতীর কথা বলার আগে চিন্তা, আশ্চর্য বটে। রামকালী মনে মনে হাসেন। শ্বশুরবাড়ির শব্দটাই মেয়েদের এমন। বলো, কি বলছো? আচ্ছা, এখন থাক, তুমি ঘুরে এসো। গুছিয়ে বলবার কথা। রঘুটার মৃতদেহ দেখে অবধি মনটা বড় ডুকরোচ্ছে। বাড়ি ফিরে একটু জিরোই। আচ্ছা, বলে চলে যান রামকালী। এই অবোধ মেয়ে, একে এক্ষুনি শ্বশুরবাড়ি পাঠানো চলে? অসম্ভব। পাওয়া গেছে কবরেজ মশাই, পাওয়া গেছে। বহু কণ্ঠের একটা উন্মত্ত উল্লাসধ্বনি ভেসে আসে কবরেজ বাড়ির দিকে। কি পেল ওরা? কিসের এত উল্লাস? কোন পরম প্রাপ্তিতে মানুষ এমন উন্মত্ত হয়ে উঠতে পারে? চণ্ডী মণ্ডপের দাওয়া থেকে নেমে এলেন রামকালী। তবে কি হতভাগ্য রঘুর প্রাণটাই ফিরে পাওয়া গেল তুষ্টুর পূর্বজন্মের পুণ্যে? কলিযুগেও ভগবান কানে শুনতে পান? রঘু কি শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল? মৃত্যুর কাছাকাছি অচৈতন্যতার যে গভীর স্তর, সেখানে ডুবেছিল জটার বউয়ের মতো? রামকালীর নির্ণয় ভুল? তাই হোক, হে ঈশ্বর, একবারের জন্য অন্তত তুমি রামকালীর গর্ব খর্ব করো। একবারের মতো প্রমাণ করো রামকালীর নির্ণয় ভুল। না, কলিযুগে ভগবান হাবা, কালা, ঠুঁটো। রামকালীর গর্ব খর্ব করবারও গরজ নেই তার। রঘুর প্রাণটা ওরা ফিরে পায়নি, পেয়েছে তার প্রাণঘাতককে। ওঝার মন্ত্রচালনার গুণে সাপটা এসে লুটিয়ে পড়েছে মুখে ফেনা ভেঙে। আশ্চর্য, এ এক পরম আশ্চর্য। সাপটাকে নাকি নিতে চেয়েছিল ওঝা। কাকুতি মিনতি করে বলেছিল এমন জাত সাপ দৈবাত মেলে, কিন্তু জনতার আক্রোশ থেকে রক্ষা করতে পারেনি তার জাত সাপকে। লাঠি দিয়ে আর বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে তার গোল চকচকে দেহটাকে ছেঁচে ফুটে চ্যাপ্টা করে দিয়েছে সবাই। অপরাধ নিও না মা জগৎগৌরী বলেছে আর পিটিয়েছে। এখন লম্বা একটা বাঁশের আগায় সেই মরা সাপটাকে ঝুলিয়ে নিয়ে ওরা এসেছে রামকালীর জয়গান করতে। ওঝা বুড়ো তার নিকষ কালো গুলি পাকানো বেটে শরীরটাকে নিয়ে ছুটে আসছে বকশিসের আশায়। মোটা বকশিস কি আর না দেবেন রামকালী? ওঝার সাফল্য যে রামকালীরও সাফল্য। উল্লাস চিৎকাররত এই লোকগুলো যেন একটা অখণ্ড বর্বরতার প্রতীক। ঘৃণায় ধিক্কারে মনটা বিষিয়ে গেল রামকালী। হাত তুলে ওদের থামতে নির্দেশ দিয়ে ভ্রুকুটি করে বললেন, কি হয়েছে? কি এত স্ফূর্তি কিসের তোমাদের? রঘু বেঁচে উঠেছে? একজন মহোৎসাহে বলে ওঠে, বেঁচে উঠবে? ভগবানের সাধ্য কি ওকে বাঁচায়? একেবারে কালনাগিনীর বিষ। কিন্তু ধন্যী বলি কবরেজ মশাই, আপনার শিক্ষা কামড়ায়নি, শুধু। থামো! তা ওই নিয়ে এত হইচই করছো কি জন্যে? একটা বালক এখনো মরে পড়ে রয়েছে। সহসা একটা প্রবল আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে রামকালী চাটুর্যের, যেমনটা তার বড় হয় না। রঘুর এই শোচনীয় মৃত্যুটা বড় লেগেছে রামকালীর। বারবার মনে হচ্ছে হয়তো সময় থাকতে রামকালীর হাতে পড়লে বেঁচে যেত ছেলেটা। ভাবতে চেষ্টা করছেন, নিয়তি অমোঘ, আয়ু নির্দিষ্ট। এ চিন্তা মূঢ়তা, তবু সে চিন্তাকে রোধ করতে পারছে না।
বিষ নিবারক ওষুধগুলো তাদের নাম আর চেহারা নিয়ে অনবরত মনে ধাক্কা দিচ্ছে। আগে কর্তা, মা বিষহার নিলে কে কি করতে পারে, তবে কীর্তি একটা দেখালেন বটে। তবে আমাকেও মুখের রক্ত তুলে খাটতে হয়েছে কর্তা। বেটি কি আসতে চায়? একেবারে মোক্ষম মন্তর ঝেড়ে তবে। বেশ, শুনে সুখী হলাম। যাও, তোমরা এখন ওটার একটা সদ্গতি করোগে। সাপ মারলে তাকে শাস্ত্রীয় আচারে দাহ করা নিয়ম, সেই কথাই উল্লেখ করে কথাটা বলেন। তারপর ঈষৎ গাঢ় স্বরে বলেন, আর সেই হতভাগাটারও একটা গতির ব্যবস্থা করোগে। তুষ্টুর একার ঘাড়ে সব দায়টা চাপিয়ে নিশ্চিন্ত থেকো না। জনতার উল্লাসটা একটু ব্যাহত হয়। এটা কি হলো? এমনটা তো তারা আশা করে আসেননি। ভেবেছিল সাপটা আবিষ্কৃত হয়েছে দেখে নিঃসন্দেহে উৎফুল্ল হবেন রামকালী, কারণ এটা তার জয় পতাকা বলা চলে। অনেকের মধ্যেই তো একটা অবিশ্বাস উকি দিয়েছিল কবরেজ মশাইয়ের প্রতি অপরিসীম বিশ্বাস সত্ত্বেও। একেবারে একটা অসম্ভব কথাই যে বলেছিলেন রামকালী। অসম্ভব যে সম্ভব হয় এ কথা প্রমাণ করত কে এই সাপটা ছাড়া? অথচ রামকালী যেন নির্বিকার। ক্ষুব্ধ হলো, আহত হলো ওরা। না, সাপে কাটেনি। যথারীতি দাহর ব্যবস্থাই করোগে। কতগুলো হইচই করো না। বাঁশ ঘাড়ে করে চলে গেল ওরা। তার পিছনে গ্রাম ঝেটানো ছেলে মেয়ে ইতর ভদ্র। ওদের গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো রামকালীর, এরা আমাদের আত্মীয়, এই আমাদের প্রতিবেশী। বুনো জঙ্গুলে কোনো সাঁওতালদের থেকে এমন কি উন্নত ওরা? বর্বরতার সুযোগ পেলেই তো মেতে উঠতে চায় সেই বন্য বর্বরতায়। মৃত্যুকে যে একটু শ্রদ্ধা করতে হয়, শ্রদ্ধার লক্ষণ যে নীরবতা, এ বোধের কণামাত্রও তো নেই এদের মধ্যে। কর্তা, আমার বকশিসটা। নিকটে সরে এসে হাত কচলায় বিন্দে বুড়ো। বকশিস? বকশিস কিসের? আগে কর্তা। বলছি, বকশিস কিসের? ছেলেটাকে বাঁচিয়েছ? সে আগে, মৃত্যুর পর আর বাঁচাবে কে? হ্যাঁ, আমি তা জানি। শুধু এইটা বুঝতে পারছি না, বকশিস পাবার দাবিটা কখন হলো তোমার? বেশ, বকশিস না দেন, মজুরিটা তো দেবেন আগে। ওঝা এবার রুখে ওঠে। সেটা দেবে যারা ডেকে এনেছে, আমি তো তোমায় ডেকে আনিনি। 10 জনের মধ্যে কাকে ধরতে যাব কর্তা? না দেন তো চলে যাব। গরিব মানুষ। দাঁড়াও। রামকালী বেনিয়ানের পকেট থেকে নগদ 2টি টাকা বার করে ওর হাতে দিয়ে আরো গম্ভীর গলায় বলেন, শুধু তো তোমার মজুরি নয়, একটা সাপেরও দাম। দামি সাপটা গেল তোমার। বুড়ো বিহ্বল দৃষ্টি মেলে অভিভূত কণ্ঠে বলে, আগে কি বলছো কর্তা? যা বলছি ঠিকই বুঝেছ। যাও। কর্তা। কটা সাপ তোমার ঝাঁপিতে ছিল বুড়ো? নির্নিমেষ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রামকালী আস্তে আস্তে উচ্চারণ করেন কথাটা। সে দৃষ্টির সামনে কেঁপে ওঠে লোকটা। কাঁদো কাঁদো গলায় বলে, কর্তা, তুমি অন্তর্যামী। বিশ্বাস করছো সে কথা? আচ্ছা যাও, ভয় নেই। টাকা অভয়ে 2টো জিনিস পেয়ে গেছে লোকটা, অতএব আর দাঁড়ায় না। কি জানি অগ্নিমুখ দেবতা এক্ষুনি যদি মত পাল্টায়। রামকালী অদ্ভুত একটা ক্ষোভের দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন। এদের তো নিজেদের অজ্ঞতার শেষ নেই, বুদ্ধিহীনতার চরম প্রতীক। তবু অপরের অজ্ঞতা আর মূঢ়তাকে উপজীবিকা করে চালিয়েও চলেছে দিব্যি। সাপটা সম্বন্ধে সন্দেহ হয়েছিল, কিন্তু ধারণা করেননি লোকটা এত সহজে শিকার পাবে। এক কথায় এমন গুটিয়ে কেঁচো হয়ে যাবে। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে একটা বিষণ্ণ বেদনায়। দেহের রোগ সারাবার ভার চিকিৎসকের হাতে, কিন্তু মনের রোগ কে সারাবে? কুসংস্কার, অজ্ঞতা, বোকামি, অথচ তার সঙ্গে 16 আনা কুটিল বুদ্ধি। আশ্চর্য! অন্ধকার হয়ে গেছে, আহ্নিকের সময় উত্তীর্ণ প্রায়। তবু সেই দাওয়ার ধারেই জল চৌকিটার ওপর বসে আছেন রামকালী। খড়মটা পায়ে পড়া নেই,
পা দুটো আলগা তার উপর চাপানো, অন্ধকারে খরমের রূপোর বোল দুটো ঈষৎ চকচক করছে। বাবা! চমকে উঠলেন এই অপ্রত্যাশিত ডাকে। সত্য, তুমি এখানে? ও, আন্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাই বলতে এসেছ? যাই মা, তুমি ভেতরে যাও। আমি সে কথা বলতে আসিনি বাবা। সে কথা বলতে আসনি? তাহলে বলছিলাম। প্রায় মরিয়ার মতন বলে ফেলে সত্য। বারুইপুরের লোককে হ্যাঁ করেই দাও না বাবা। বারুইপুরের? রামকালী অবাক হয়ে বলেন, হ্যাঁ করে দেব? কি হ্যাঁ করে দেব? তুমি তো বুঝতেই পারছো বাবা, আমি আর নির্লজ্জর মতো মুখ ফুটে কি বলবো? রামকালী মেয়ের মুখটা দেখতে পান না অন্ধকারে, কিন্তু স্বরটা ধরতে পারেন। তবু বুঝতে সত্যিই পারেন না সত্য কি বলতে চায়। বারুইপুরের লোকটার চলে যাওয়ার ব্যাপারে হ্যাঁ করতে বলতে চাইছে নাকি? রামকালী তো সে রায় দিয়েই দিয়েছেন। তবে বাড়ির মেয়েরা বোধ হয় এখনো জের টানছেন। সান্ত্বনার গলায় বললেন, ভয় পেও না, শ্বশুর বাড়ি তোমায় যেতে হবে না এখন। সত্য বোঝে বাবা তার আবেদন ধরতে পারেননি, আর পারার কথাও নয়। সত্যর মতন কোন মেয়েটার নিজের গলা নিজে কাটতে চায়? সত্যর মতন কোন মেয়েটার নিজের গলা নিজে কাটতে চায়? কিন্তু সত্য যে 7-5 ভেবে তাই চাইছে। হাড়ি কাঠের নিচে গলাটা বাড়িয়েই দিচ্ছে। পিস ঠাকুমার দল সশব্দে ঘোষণা করেছেন, অহংকারে ধরাকে সরা দেখে রামকালী মেয়ের আখের ঘোচালেন। কুটুমরা রক্ত মাংসের মানুষ বই তো কাঠ পাথর নয় যে এত অপমান সহ্য করে বসে থাকবে। ছেলের আবার বিয়ে দেবেই নির্ঘাত, আর রামকালী চিরকাল মেয়ে গলায় করে বসে থাকবেন। গলায় পড়া মেয়ে মানেই তো হাতে পায়ে বেরি। সত্য ভেবে ঠিক করেছে বাপ মায়ের হাতে পায়ে বেরি হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়, তার চাইতে বাপের সুমতি করানোই ভালো। কিন্তু বাবা তার বক্তব্যই ধরতে পারছেন না। অতএব আর লজ্জার আবরণ রাখা চলে না। সত্য সকালবেলার চিরতার জল খাওয়ার মতোই চোখ কান বুঝে বলে ফেলল, সে ভয়কে আমি মনে ধরাচ্ছি না বাবা, বরং উল্টো কথাই বলছি। ও তুমি পাঠাবার মন করেই দাও, আমার কপালে মরণ বাঁচন যা আছে হবে। রামকালী স্তম্ভিত হলেন। এ যাবৎ মেয়ের বহু দুঃসাহসের পরিচয় তিনি পেয়েছেন, যে দুঃসাহস পরিপাকও করেছেন, কিন্তু তার অর্থ হৃদয়ঙ্গম করেছেন। কিন্তু এটা কি? নিজে সেধে শ্বশুরবাড়ি যেতে চাইছে সে। বয়স্থ মেয়ে নয় যে এ চাওয়ার অন্য অর্থ করবেন। তবে কণ্ঠস্বর গম্ভীর হল, হয়তোবা একটু রূঢ়। তুমি ইচ্ছে করে শ্বশুরবাড়ি যেতে চাইছো? যেতে চাইছি কি আর সাধে? চাইছি অনেক ভেবে চিনতে। কুটুমকে চটিয়ে শুধু গেরো ডেকে আনা বই তো নয়। রামকালী বুঝলেন বাড়িতে এ ধরনের কথার চাষ চলেছে। অবোধ শিশু, শিখবেই তো, কিন্তু তাই বলে এতই কি অবোধ যে বাপের সামনে কোন কথা বলতে হয় তা বোঝে না? কঠিন স্বরে বললেন, আমার গেরোর কথা আমিই বুঝবো সত্য, তুমি ছেলে মানুষ, এ নিয়ে ভাববার, এসব কথায় থাকবার দরকার নেই। এটা বাচালতা। কিন্তু সত্য তো দমবে না। হাত ছেড়ে পালিয়ে যাওয়া সত্যর কোষ্ঠীতে লেখেনি। তাই ম্লান হলেও জোরালো স্বরে বলে, সে তো বুঝছি বাবা, বাচালতা, নির্লজ্জতা, কিন্তু উপায় কি? সমস্যা যে প্রবল। এরপর যখন তোমাকে আমায় নিয়ে ভুগতে হবে, তখন যে মরেও শান্তি পাবে না। ওরা ছেলের আবার বিয়ে নাকি দেবে বলেছে, সেটা তো অপমাননি। তুচ্ছ একটা মেয়ে সন্তানের জন্যে কেন তোমার উঁচু মাথাটা হেঁট হবে বাবা? রামকালীর মনে হলো প্রচণ্ড একটা ধমকে মেয়েকে বাচালতা ঠান্ডা করে দেন, কিন্তু পরক্ষণেই একটা বিপরীত ভাবের ধাক্কা এলো। মেয়েটার মনের মধ্যে আছে কি? এতটুকু মেয়ে এত কথা ভাবেই বা কেন? আর এতখানি দুর্জয় সাহসী বা সংগ্রহ করলো কোথা থেকে? বাপের সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার আলোচনা ভূভারতে আর কোনো মেয়ে করেছে কখনো? তাও রামকালীর মতো রাশভারী বাপ। মা দীনতারিণী পর্যন্ত যার সঙ্গে সমীহ করে কথা বলেন,
তাছাড়া শ্বশুরবাড়ির শব্দটাই তো মেয়েদের কাছে সাপ খোপ, বাঘ ভাল্লুক, ভূত চোর সব কিছুর চাইতেও ভয়ের। সেই ভয়কেও জয় করেছে সত্য কোন নির্ভয় মন্ত্রের জোরে। ঠিক করলেন ধমকে ঠান্ডা করবেন না, শেষ অবধি ধৈর্য ধরে শুনবেন ওর কথা, দেখবেন ওর মনের গতির বৈচিত্র্য। রাগের বদলে একটা বিস্মিত কৌতূহল আসছে। শান্ত গলায় বললেন, মেয়ে সন্তান যে তুষ্ট, এটা তো তুমি কখনো বলো না। বলি না, অবস্থায় বলাচ্ছে বাবা। তুষ্ট না হলে আর তাকে সাত তাড়াতাড়ি পরগোত্তর করে দিতে হয়? একটা সন্তান বলে কথা, তাও তো ঘরে রাখতে পারোনি, তবে আর মিথ্যে মায়ায় জড়িয়ে কি হবে বাবা? সেই পরগোত্তরই যখন করে দিয়েছ, তখন আর জোর কি? আজ নয় কাল পাঠাতে তো হবেই। বলতে তো পারবে না দেব না আমার মেয়ে। তবে পাঠাবার একটা সময় আছে, নিয়ম আছে, সে তুমি এখন বুঝবে না। ও নিয়ে মিছে মাথা খারাপ করো না। যাও, ভেতরে যাও। ভেতরে নয় যাচ্ছি, কিন্তু মনের ভেতরে যে তোলপাড় হচ্ছে বাবা। রঘুর মৃত্যু আজ আমার দৃষ্টি খুলে দিয়েছে। ভগবানের রাজ্যেই যখন সময় বাধা নেই, নিয়ম নেই, তখন মানুষের আর থাকবে কি? এই আজ আমাকে পরের ঘরে পাঠাতে বুক ফাটছে তোমার। এক্ষুনি যদি মৃত্যু এসে দাঁড়ায়, দিতে তো হবে তার হাতে তুলে। সহসা আঁচলের কোণ তুলে চোখটা মুছে নেয় সত্য। তারপর ভারী গলায় বলে, তখন তো আর বলতে পারবে না, এখনো সময় আসেনি, নিয়ম নেই। ও শ্বশুর বাড়ি আর জমের বাড়ি দুই যখন সমতুল্যি, তখন আর মনে খেদ রেখো না। পাঠিয়ে দিয়ে মনে করো সত্য মরে গেছে। আর বোধ করি শক্ত থাকতে পারে না সত্য। নিজের এই কাল্পনিক মৃত্যুর শোকেই ফুঁপিয়ে কেঁদে ওঠে। স্তব্ধ রামকালী সেই ক্রন্দনবতীর দিকে তাকিয়ে থাকেন। মেয়েটা কি শুধুই শেখা বুলি কপচে যায়, না সত্যি এমনি করে ভাবে? খানিকক্ষণ পর স্তব্ধতা ভেঙে বলেন, মন কেমনের কথা আমি ভাবি না সত্য। তুমি বড়দের মতো কথা বলতে শিখেছ, তাই বলছি। তোমায় পাঠালে আমার মান থাকবে না। বুঝি বাবা, বুঝি না কি, কিন্তু এ তো তবু শুধু ওদের কাছে মান থাকা, মান যাওয়া। গলবস্তর হয়ে যেদিন ওদের ঘরে মেয়ে দিয়েছ, মান তো সেদিনই গেছে। কিন্তু ওরা যদি তোমার মেয়েকে ত্যাগ দেয়, তাহলে যে দেশশুদ্ধ লোকের কাছে হতমান্যি। দুদিক বিবেচনা করো বাবা। রামকালীর গলা দিয়ে বুঝি আর শব্দ বেরোয় না। ভাষা স্তব্ধ হয়ে গেছে তার। মেয়েটা কি সত্যি বালিকা মাত্র নয়? ওর মধ্যে কি কোনো শক্তির ভর হয়? বুদ্ধির শক্তি, বাক্যের শক্তি? আচ্ছা, তুমি যাও, আমি ভেবে দেখছি। ভাবো, যা পারো আজ রাত্রিরের মধ্যেই ভেবে নাও। ওই হতচ্ছাড়াটা তো রাত পোহাতেই বিদেয় হবে। ছি মা, শ্বশুরবাড়ির লোকের সম্পর্কে কি এভাবে কথা বলতে আছে? নেই তা তো জানি বাবা, কিন্তু দেখে যে অপিরবৃত্তি আসছে। কুটুম বাড়িতে পাঠাবার যোগ্য একটা লোকও জোটে নেই। তুই তো আমার মুখ হেট হবার ভয়ে সারা, কিন্তু শ্বশুররা ত্যাগ না দিয়ে কি ছাড়বে তোকে? দুদিন ঘর করেই তো ফেরত দেবে। তোকে নিয়ে কে ঘর করবে সত্য? এত বাক্যি কে সইতে পারবে? সে তুমি নিশ্চিন্তে থেকো বাবা, সত্যকে দিয়ে তোমার মুখ কখনো হেট হবে না। রামকালী গভীর স্নেহে মেয়ের পিঠে একটু হাত রাখেন। মেয়েটা যে কি তিনি যেন বুঝে উঠতে পারেন না। থেকে থেকে সে যেন তীক্ষ্ণ একটা প্রশ্নের মতো তার সামনে এসে দাঁড়ায়। যে কথাগুলো বলে সব সময় সেগুলো পাকা মেয়ের শেখা কথা বলে উড়িয়ে দেওয়াও শক্ত। সেসব কথা চিন্তিত করে, বুঝিবা ভীতও করে। তবু রামকালী ওকে বুঝছেন, কিন্তু পৃথিবী কি ওকে বুঝবে? ও কেন সাধারণ হলো না? পুণ্যির মতো, বাড়ির আর 5টা মেয়ের মতো, অথবা ওর মার মতো? সেটাই তো স্বাভাবিক, সেটাই তো উচিত। রামকালী তাহলে ওর সম্পর্কে নিশ্চিন্ত থাকতেন, সুখী হতেন। কিন্তু সত্যি কি সুখী হতেন? সত্য সাধারণ হলে, বোকা হলে, ভোঁতা হলে, সত্যকে যে তার একটা দামি জিনিস বলে মনে হয়, সেটা কি হতো তাহলে? কেবলমাত্র স্নেহের ওজন চাপিয়ে
পাল্লাটা এত ভারী করে তুলতে পারতেন? যাও মা, ভেতরে যাও, আহ্নিক করবো এবার। যাচ্ছি। ভেতর দালান পর্যন্ত একটু এগিয়ে দেবে বাবা? এগিয়ে দেব? কেন রে? রঘুর দৃশ্যটা দেখে অবধি গাটা কেমন ছমছম করছে বাবা। মেলাই অন্ধকার ওখানটায়। হ্যাঁ হ্যাঁ চলো, যাচ্ছি আমি। কেন যে তুমি গেলে সেখানে? ভালো করনি। রামকালী কি একটু আশ্বস্ত হলেন তার নির্ভীক মেয়ের এই ভয়টুকু দেখে? মেলাই অন্ধকারটা পার হয়ে এসে সত্য একবার থমকে দাঁড়ালো। তারপর ঝপ করে বলে উঠল, ভাবতে ভুলে যেও না বাবা। ভাবতে? কি ভাবতে? ও, ভেবেছি, পাঠিয়েই দেব তোমায়। আমার উপর রাগ করলে বাবা? না, রাগ করিনি। আবার আনবে তো? ওরা যদি পাঠায়। পাঠাবে না বই কি? ইস, তুমি ওদের মান রাখছো আর ওরা তোমার মান রাখবে না? পাছে কুটুম্বর সঙ্গে অসরস হয়, আসা যাওয়া বন্ধ হয়, এই ভয়ে বুক ফেটে যাচ্ছে। তবু যেতে চাইছি আমি। বুঝবে না তারা সে কথা? রামকালী আর একবার চমৎকৃত হলেন। অতটুকু মগজে এত তলিয়েও ভাবে কি করে? তারপর হতাশ নিঃশ্বাস ফেললেন। বোঝবার কথা যদি সবাই বুঝত। মেয়ের বিয়ে দেওয়ার সময় জামাইয়ের রূপ দেখে নেওয়া যায়, কুল দেখে নেওয়া যায়, অবস্থা দেখে নেওয়া যায়, কিন্তু তার সংসার শুদ্ধ পরিজনের প্রকৃতি তো আর দেখে নেওয়া যায় না। মেয়েকে রামকালী গৌরীদান করেছেন। পাত্র খোঁজার সময় দিনতারিণী বলেছিলেন, তোমার মোটে একটা মেয়ে, পরের ঘরে কেন দেবে? একটি সুন্দর দেখে কুলিনের ছেলে নিয়ে এসে ঘর জামাই রাখো। ভুবনেশ্বরীও স্পন্দিত চিত্তে শাশুড়ির অন্তরালে বসে রায় শুনবার জন্য হাঁ করেছিল, কিন্তু রামকালী তাদের আশায় জল ঢাললেন। বললেন, ঘর জামাই? ছি ছি ছি। কেন? লোকে কি এমন করে না? লোকে তো কত কি করে মা। তা বৌমার যে আর ছেলেপুলে হবে এই আশা তো দেখি না। কুষ্টিতেও নাকি আছে এক সন্তান। তাহলে তোমার বিষয় আশয় তো জামাই পাবে, ছোট থেকে গড়ে পিঠে তৈরি না করলে। রামকালী তীব্র প্রতিবাদে মাকে নির্বাক করে দিয়েছিলেন। রাসু থাকতে, তার ভাইয়েরা থাকতে জামাই বিষয় পাবে, এ কথা তুমি মুখে আনলে কি করে মা? ছি ছি। সত্য কেন বাপের ভাত খেতে যাবে? এমন পাত্রে দেব যাতে জামাইকে শ্বশুরের বিষয়ে লোভ করতে না হয়। তা সে কথা রামকালী রেখেছিলেন। মেয়ের যা বিয়ে দিয়েছিলেন, শ্বশুরের সম্পত্তিতে লোভ করার দরকার তাদের নেই। বিষয় আশয় ঢের, সেও বাপের এক ছেলে। শুনেছেন বাপ একটু কৃপণ, তা সে আর কি করা যাবে? সব নিখুঁত কি হয়? তেমনি যে চাঁদের মতো জামাই, তাছাড়া পরম কুলীন, এর বেশি আর কি দেখা যায়? কিন্তু লোভ কি মানুষ দরকার বুঝে করে? রামকালী কি স্বপ্নেও ভেবেছেন তার পরম কুলীন বেয়াই সেন দৃষ্টি দিয়ে বসে আছেন তার বিষয় আশয়ের দিকে? এমনই তীব্র লোভ যে রামকালীর অবর্তমান অবস্থাটাই তার একান্ত চিন্তনীয় বিষয়। রামকালীর চাইতে বছর 10 বড় হয়েও নিজে তিনি চিরবর্তমান থাকবেন এমনই আশা। এসব জানেন না রামকালী, শুধু জামাই পাঠ চর্চা করছে এটা জেনেছেন, জেনে সন্তুষ্ট হয়েছেন। ম্লেচ্ছবিদ্যা বলে হেয় করবেন এমন সংস্কারাচ্ছন্ন রামকালী নন। শিখুক, ভালোই, ম্লেচ্ছদেরই তো রাজত্ব চলছে এখন।